আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান 7 নম্বর স্কুল, সেটা হলো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। এই স্কুলটা সম্পূর্ণ সলভ করব। এটা অবশ্যই প্রশ্ন বিচিত্রা 200 পেজের অংশ। দেখো, খুব ভালো করে ভিডিওটা দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের জন্য একটা প্লেলিস্ট করেছি, সেই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও আছে, এক এক করে সব তোমরা দেখে নিতে পারো। এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ভিডিওটা দেখতে পারো। তাহলে চলে আসছি একটা চুম্বক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু বিভিন্ন 4টে অপশান দেওয়া আছে, 0.085, 0.85, 8.5 আর এখানে দেওয়া আছে 85। তাহলে অপশান বি হবে 0.85। এটা মনে রাখতে হবে। দুয়েরটা, তারের পাক সংখ্যা বাড়লে চুম্বকের শক্তি পাক সংখ্যা বাড়লে, এখানে অপশান দেওয়া যে বাড়ে, একই থাকে, কমে, প্রথমে বাড়ে, পাক সংখ্যা বাড়লে অবশ্যই বাড়ে। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা। বিচ্ছুরণ, অপশান বি। সমতল আয়নার সঙ্গে 30 ডিগ্রি কোণে আপাতিত হলে, সমতল আয়নার সঙ্গে আলো 30 ডিগ্রি কোণে আপাতিত হলে প্রতিফলন কোণের মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং এখানে বলা যায় 0 ডিগ্রি। এটা অবিলম্ব, এইটার সঙ্গে কোণ করছে 30 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি। তাহলে এইটা হলো 30 ডিগ্রি, তাহলে এটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আপাতিত রশ্মির সঙ্গে অভিলম্ব 60 ডিগ্রি কোণ করবে। তাহলে আপাতন কোণের মান 60 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা কোনটা বলবো? এটা অপশান বি বলবো, 60 ডিগ্রি। তড়িৎ বর্তনী গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয়? পরিবাহী তার, তড়িৎ উৎস, তড়িৎ যন্ত্র ব্যবহারকারী যন্ত্র, বদ্ধ অবস্থায় থাকা সুইচ। তড়িৎ শক্তি ব্যবহারকারী যন্ত্র, তাহলে এটা হবে না, সেটা হলো তড়িৎ শক্তি ব্যবহারকারী যন্ত্র। চুম্বকের ঠিক মাঝখানে অঞ্চলকে ড্যাশ বলে। চুম্বকের ঠিক মাঝখানে অঞ্চলকে আমরা কি বলবো? উদাসীন অঞ্চল। চুম্বকের ঠিক মাঝখানে অঞ্চলকে আমরা বলবো উদাসীন অঞ্চল। তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লিখতে বলছে। তড়িৎচুম্বকের দুটি ব্যবহার, এটা আমরা এটা হলো বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। এটা ছাড়াও চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তাহলে দুটো ব্যবহার আমরা লিখতে পারি। বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটার, হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভিতর যদি লোহার সূক্ষ্ম টুকরো প্রবেশ করে, তা ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তুমি আয়না থেকে
1 মিটার দূরে সরলে প্রতিবিম্ব তোমার কাছে কতটা সরবে? এটা মনে রাখতে হবে, বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান 2 ইন্টু প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব। এটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান 2 ইন্টু প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব। প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব 1 বলা আছে, 1 মিটার বলা আছে। তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 মিটার। তাহলে এটা কত মিটার সরবে? তাহলে 2 মিটার সরবে। তাহলে অ্যান্সার হবে 2। চারেরটা, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? তাহলে মনে রাখতে হবে, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এখানে বলা আছে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য 15 বলা আছে, এটা সাথে গুণ করে দেখা যাচ্ছে 12.75, অর্থাৎ 12.75 সেন্টিমিটার হবে। মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু করা হয় ড্যাশ মহাদেশে? এটা হবে আমেরিকা। আমেরিকা। 3-এর 1-একটা প্রতীক চিহ্ন দ্বারা ব্যাটারি এবং খোলা সুইচ চিত্র অঙ্কন করতে বলছে। ব্যাটারির চিত্র এরকম, তাহলে এটা বড়টা প্লাস ছোটোটা মাইনাস, এটা হলো ব্যাটারির চিত্র। আর খোলা সুইচ এরকমভাবে অঙ্কন করা হয়। তাহলে ব্যাটারির চিত্র এটা, আর এটা হলো খোলা সুইচের চিত্র। তড়িৎচুম্বক কাকে বলে? এলইডিতে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তর ঘটে? তড়িৎচুম্বক বলতে, এটা আগেও হয়েছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে আমরা কি বলবো? তড়িৎচুম্বক বলবো। তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে আমরা কি বলবো? তড়িৎচুম্বক বলবো। এলইডিতে কোন শক্তি রূপান্তর ঘটে? তড়িৎ শক্তি আলোক শক্তি রূপান্তর ঘটে। তাহলে এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর ঘটে। তাহলে এলইডির প্রশ্নটা হবে, তড়িৎ থেকে আমার পাবো আলো পাবো। তাহলে এলইডিতে তড়িৎ শক্তি থেকে আলো শক্তি পাওয়া যাবে বা আলোক শক্তি পাওয়া যাবে। 2-এরটা, ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কী? তাহলে বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধের যে পরিবাহী তার রাখা হয় তাকে ফিউজ তার বা ফিউজ বলে। বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের উচ্চ রোধের যে পরিবাহী তার রাখা থাকে তাকে ফিউজ তার বা শুধুমাত্র ফিউজ বলে। এটি সীসা এবং টিনের সংকর ধাতু হয়। এর বৈশিষ্ট্য কী? এর কতগুলো বৈশিষ্ট্য আছে। এটি টিন এবং সীসার সংকর ধাতু। বি হলো এটা উচ্চ রোধের হয়। আর সি হলো গলনাঙ্ক সবচেয়ে কম হয়, মানে গলনাঙ্ক কম হয়। আর ডি হলো বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় থাকে। তাহলে যে কোনো দুটো বৈশিষ্ট্য মনে রাখবে। এটা হলো টিন এবং সীসার সংকর ধাতু হয়, এটি উচ্চ রোধের হয়, আর গলনাঙ্ক সবচেয়ে কম হয়। উচ্চ রোধ হওয়ার জন্যে অনেক তাপ উৎপন্ন করতে পারে, আর গলনাঙ্ক কম হওয়ার জন্য তাড়াতাড়ি গলে যেতে পারে। আর এটা বর্তনীর সঙ্গে কোন সমবায় থাকে? এটা শ্রেণী সমবায় থাকে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মির কি পরিবর্তন ঘটে সেটা চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা দেখবে বনগাঁও হাই স্কুল, সেটা 190 199 পেজ আছে। তা 3-এর 1-একটা, অর্থাৎ বনগাঁও হাই স্কুল, তোমরা প্লে লিস্টে যাবে, সেখানে বনগাঁও হাই স্কুল পাবে। 3-এর 1-এর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে, খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। ভিডিওটা বনগাঁও হাই স্কুলের কোশ্চেনটাও পুরো দেখে নেবে, উত্তরটাও দেখে নেবে, এবং তার সঙ্গে 3-এর 1-এর উত্তরটাও তোমরা পেয়ে যাবে। বায়ুশক্তি কী এবং এর সুবিধা লিখতে বলছি।
প্রবাহমান বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি পাওয়া যায় তাকে বায়ুশক্তি বলে। প্রবাহমান বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলবো? বায়ুশক্তি বলবো। এর এর ব্যবহারটা আমরা বালুরঘাট হাই স্কুল যেটা সলভ করেছি আগে, তার 4-3 উত্তরটার কিন্তু ব্যবহার বা সুবিধা তোমরা পেয়ে যাবে। তাহলে 4-3 উত্তরটা তোমরা অবশ্যই দেখে নেবে যে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা কী। তারপরে সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা একটি অসুবিধা লিখতে বলছে। সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা মনে রাখতে হবে। আমি বেশ কিছু পয়েন্ট নোট ডাউন করেছি। এক হলো একটাই মনে রাখতে, মানে দুটো মনে রাখতে পারো। 1 নম্বর পয়েন্ট হলো যে এটা নবীকরণযোগ্য এবং দূষণহীন। তাহলে সৌরশক্তি ব্যবহার করলে এর ভাণ্ডার কিন্তু অফুরন্ত, আর এটা দূষণ ঘটাবে না, পরিবেশ দূষণ ঘটাবে না। বি হলো এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। তাহলে মানে উৎপাদন ব্যবস্থার যে রক্ষণাবেক্ষণ খরচা কম। সি হলো সৌরশক্তি আবদ্ধকারী উপকরণগুলি ছোট জায়গাতে বসানো যায়। তাহলে 3টে পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট বলেছে, তাহলে 1 নম্বরটা বলে দেবে যে এটা নবীকরণযোগ্য এবং দূষণহীন। অসুবিধা কি? অসুবিধা বলতে মনে রাখতে হবে এটা নির্দিষ্ট স্থানে সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে, মানে যদি ঠিকঠাক সৌরশক্তি না পাওয়া যায় তাহলে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা প্রয়োজন বা পৃষ্ঠতল বড় হওয়া প্রয়োজন। এটা কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব নয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আমরা তৈরি করতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে সৌরশক্তিটা মানে সেখানে সূর্যালোকটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাহলে সূর্যালোক যদি ঠিকঠাক পাওয়া না যায় তাহলে কি হবে? তা এখানে সৌরশক্তি বলতে সূর্যের আলো, সেই সূর্যের আলো ঠিকঠাক নেই। সূর্যের আলো ঠিকঠাক যদি না থাকলে আমরা সেখানে যা শক্তি আমার প্রয়োজন সেটা উৎপাদন করতে পারছি না। ফলে আমরা বড় এলাকা প্রয়োজন বা পৃষ্ঠতল সেটা বড় হওয়া প্রয়োজন, তাহলে যেটা অনেক সময় পাওয়া যায় না। আমরা চলে আসছি লাইফ সায়েন্সের পোর্শনে। তাহলে কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, এটি ব্যাপন, অভিস্রবণ, বাষ্পমোচন, নিঃস্রাবণ। এটা মনে রাখতে হবে, অভিস্রবণ হবে। অভিস্রবণ, কিশমিশকে জলে দিলে ফুলে ওঠে, এটা অভিস্রবণ। কাণ্ডের যে জায়গা থেকে শাখা প্রশাখা বের হয় সেই জায়গাটি হলো পর্ব, কক্ষ, পর্বমধ্য, বিটপ। এটা হলো পর্ব। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটা হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী, ডিম্বাশয়। এটা মনে রাখতে হবে, ডিম্বাশয়। এটা কি হবে? ডিম্বাশয় হবে। সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসটির নাম বলতে বলছে। সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসটির নাম হলো H2S। সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসটির নাম কি? সেটা হলো H2S, মানে হাইড্রোজেন সালফাইড। H2S মানে হাইড্রোজেন সালফাইড। তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র ফাটিয়ে ওপরে ওঠে, একে কি বলে? মিদভেদী অঙ্কুরোদ্গম। মিদভেদী। তাহলে তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজতক ফাটিয়ে ওপরে ওঠে, তাকে কি বলে? মিদভেদী বলে। আতা এক ধরনের ড্যাশ ফল। আতা এক ধরনের, এটা আমরা কি বলবো? গুচ্ছিত ফল। আতা হলো গুচ্ছিত ফল। আতা এক ধরনের ড্যাশ ফল, আতা এক ধরনের গুচ্ছিত ফল। চারা গাছের কাণ্ড থেকে ভ্রূণের ড্যাশ অংশ থাকে। এটা এই লাস্ট প্রশ্নের উত্তরটা হলো, এইটা আমরা লিখব, সেটা হলো ভ্রূণ মুকুল থাকে। তাহলে চারা গাছের কাণ্ড থেকে ভ্রূণ মুকুল, চারা গাছের কাণ্ড থেকে ভ্রূণ মুকুল অংশ থেকে। আমরা চলে আসছি 3-এর 1-টায়। পুকুরের বা নদীর মাছেরা তাদের দেহে জলের পরিমাণ কিভাবে স্বাভাবিক রাখে? মধ্যশিক্ষা
পর্ষদ নমুনা প্রশ্নপত্র যে আছে তার 4/3 তোমরা অবশ্যই দেখে নেবে। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে 4/3 উত্তরটা দেখে নেবে, ভালো করে লেখা আছে, ভালো করে পড়েও নেবে। প্রথমে ওই স্কুলটা সবটা দেখে নেবে ভিডিওটা, দেখবে তার মধ্যে 4/3 এই উত্তরটা আছে। তারপরটা স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর সংজ্ঞা দিতে বলছেন। দেখো সুন্দর করে গুছিয়ে লেখা আছে, কোনো ফুলের পরাগ রেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন এই ঘটনাকে আমরা বলবো স্বপরাগযোগ। যেমন দোপাটি ফুলের দেখা যায়। ইতর পরাগযোগ কি? ইতর পরাগযোগ হলো কোনো ফুলের পরাগ ধানী থেকে পরাগ রেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, মানে অন্য গাছের, মানে একই ফুলের অন্য গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন এই ঘটনাকে আমরা কি বলবো? ইতর পরাগযোগ বলবো। যেমন তাল গাছের ক্ষেত্রে এটা হবে। তাহলে এখানে স্বপরাগযোগের হলো যে এখানে কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ফুলের গর্ভমুণ্ডে, তাহলে একই গাছের মধ্যে এটা কিন্তু স্থানান্তর ঘটবে। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হচ্ছে, পরাগরেণুটা অন্য উদ্ভিদের, মানে ওই এক প্রজাতি একই কিন্তু অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন ঘটবে, তখন তাকে বলে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ দেখা যায় দোপাটি ফুল, আর ইতর পরাগযোগ আমরা কি বলবো? তালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকে আমরা তাহলে এই স্কুলটা আজকে আমরা তাহলে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পোর্শন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে, সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা একটা প্লেলিস্ট করেছি, সেই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও, ক্লাস 7-এ প্রত্যেকটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমার পক্ষ থেকে